Kalian atas tersebut. আপনারা সবাই এর মধ্যে সব শুনেছেন, আমার তো আর বলার কিছু নেই। এখানে আমার সবাই সিনিয়র, যারা সবাই বলছে বিস্তারিত ঘটনা। আমি আর কিছু নাই বললাম। আমার ছেলের ভবিষ্যতের জন্য সবাই দোয়া করবেন, অবস্থানে সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। এবার কি আর কর্তৃপক্ষে আমার পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, আন্তরিকতা, কৃতজ্ঞতা। এটা বলার কিছু মানে আমার বাসায় আর বলার কিছু নাই। যে সাপোর্ট আমি ওনাদের থেকে পেয়েছি, এটা বাংলাদেশের ইতিহাসে সম্ভবত আমার জানা মতো প্রথম। ভেন্টিলেশন দিয়ে আমার ছেলেকে রেডিয়েশন দেওয়া এবং ভেন্টিলেশন দিয়ে আমার ছেলেকে আইসিইউতে যেভাবে রাখছে ডাক্তার শেখ যেটা বললো, ইনফেকশন স্টিল হি লাইভ উইদাউট এনি ইনফেকশন। এটা সবচেয়ে বড় কৃতিত্ব আইসিইউ ডিপার্টমেন্টের সকল নার্স। ওর প্রতি বেশি মানে আন্তরিক ছিল, ওকে সবাই দেখতে পারতো। আর আমার ছেলের কনফিডেন্ট এত ভালোই ছিল, যেটা ডাক্তার শেখে বলছে, ভাস্কর দাও বলছে যে ওর কনফিডেন্ট এত বেশি ছিল, অত আল্লাহ তালা ওকে সেই জন্য ফিরিয়ে দিছে। মানে একটা শব্দ ওনারা বলছিল মিরাক্কেল। এটাই মিরাক্কেল। যে আমি আমার দেশবাসীর উদ্দেশ্যে বলবো, চট্টগ্রাম এবার কি আর চট্টগ্রামবাসীদেরকে বলবো, সম্পূর্ণ চিকিৎসার কেন্দ্রবিন্দু এবার কি আর, ক্যান্সার চিকিৎসার কেন্দ্রবিন্দু এবার কি আর। সবাই চিকিৎসার ক্ষেত্রে আমাদের সবাইকে ধৈর্য ধারণ করতে হবে। এটা যেন আমাদের সবার থাকে, ধৈর্য ধরে চিকিৎসা করার জন্য আপনারা এবার কি আর আসবেন, এটা হচ্ছে আমার কথা। আর 1 মাস সম্ভবত আজকে 13-14 দিন আমার এই জার্নি এবার কি এর। মনে হচ্ছে আমি যদি এখান থেকে চলে যাই, আমরা একটা পরিবার হারিয়ে ফেলবো এরকম মনে হচ্ছিল। আমার ছেলেও কান্না করতেছে যে আমি আমেরিকা থেকে কেমনে যাবো। তবে সবার কাছে, দেশবাসীর কাছে, চট্টগ্রামবাসীর কাছে, আপনাদের সাংবাদিক বন্ধু, মিডিয়া যারা আসছেন, সবার কাছে আন্তরিকভাবে চাইব আমার ছেলে পরবর্তী যে সুস্থতা আছে এটার জন্য সবাই দোয়া করবেন, যেন ও সম্পূর্ণ সুস্থতা অর্জন করে আপনাদের মধ্যে ফিরে আসতে পারে। আমি বলছি আজকে থেকে ঠিক 1.5 মাস আগে, 1.5 মাস কি 2 মাসের কাছাকাছি হবে, একদিন রাতে আমি আমার চেম্বারে পেশেন্ট দেখছি। হঠাৎ করে আমার কাছে কল আসলো, হচ্ছে প্রায় রাত 11টার দিকে, যে ডাক্তার ভাস্কর, আপনি যদি পারেন আমাদের হাসপাতালে একটু একটা পেশেন্ট আছে, এই পেশেন্টটা দেখে যেতে পারলে খুব ভালো হয় আসলে। তো এটা ছিল এভার কেয়ারের বাইরে আরেকটা বেসরকারি হাসপাতাল। আমি তখন জিজ্ঞাসা করলাম যে আসলে আসাটা এই মুহূর্তে কি খুব জরুরি? বলছে আসলে খুব জরুরি, পেশেন্টটা খুব খারাপ। তো তখন আমি আসলে ঠিক 11:30টার দিকে, রাত 11:30টার দিকে আমি ওই হাসপাতালে গেলাম। ওই হাসপাতালে যাওয়ার পরে আমি ওখানে যেটা দেখেছিলাম, আসলে ওটাকে আমি চোখে প্রকাশ করবার মতো না, ভাষায় প্রকাশ করবার মতো না। আমি দেখলাম যে 18 বছরের একটা ছেলে, এহসানুল গনি, ও শুয়ে আছে আইসিইউতে। ওর রেসপিরেশনও নিতে পারছে না, শ্বাসও নিতে পারে না। ওর হৃদযন্ত্রের ক্রিয়াটা প্রপারলি চলছে না, ওটা সাপোর্টে আছে। ও পা দুটো নাড়াতে পারছে না, ও কথা বলতে পারছে না, খাওয়া দাওয়া করতে পারছে না। ওর শরীরের এক সাইড কমপ্লিটলি অবশ হয়ে গেছে, আরেক সাইডও অলমোস্ট এখানে অবশের পথে। তো এই ধরনের একটা কন্ডিশন আমি এখানে ওকে দেখলাম। ওর সবকিছু এখানে কন্ডিশন দেখে অ্যাট এ গ্লান্স, আপনারা যদি গণির ছবিটা দেখেন, অ্যাট এ গ্লান্স আমার প্রথম যে জিনিসটা মনে পড়লো, আসলে আমার বড় বোনের ছেলের কথা। ঠিক একই বয়সের আমার একটা বড় বোনের ছেলে আছে, একই রকম দেখতে। যখনই আমি এখানে দেখবার পরে আমার এখানে মনে হলো ওর কথা, তখন আমি এখানে পুরো ওর ডিটেলস হিস্ট্রিটা নিলাম, এবং এটাও বলা হলো ও দেশের বাইরে ছিল, বাইরে থেকে ওখানে রিফিউজড হয়ে এসছে, বা ওখানে ট্রিটমেন্ট করতে পারেনি, ওখানে হঠাৎ করে খারাপ হয়ে গিয়েছিল। এরপরে হঠাৎ করে ওরা চলে এসছে, ওরা নিরুপায় হয়ে চলে এসছে। আমি দেখবার পর আমি পেশেন্টের অ্যাটেন্ডেন্টদের সাথে কথা বললাম যে আসলে মানে কি সমস্যা হলো। তো ওরা আমাকে ডিটেলস এখানে বললো।
সবকিছু করবার পরে, সবকিছু করবার পরে আমি বললাম যে দেখেন আমি একটু ওর রিপোর্টস প্লাস আদার সবকিছু দেখবার পরে তারপর আমরা ডিসিশন নেব যে আমরা কি করতে পারি। সবকিছু দেখবার পরে আমি ওর এমআরআই ফিল্ম, ওর যা কিছু আছে সবকিছু দেখবার পরে আমি রোগীর লোককে ডাকলাম আমার চেম্বারে ডাকবার পরে আমি এখানে বললাম যে দেখেন একটা জিনিস দেখেন, রোগীর এখন যে কন্ডিশন আপনারা সবাই জানেন, রোগীর কন্ডিশন, রোগী শ্বাস নিতে পারছে না, ওর হৃদযন্ত্রের ক্রিয়াটা যথেষ্ট রকম ইম্পেয়ার্ড আছে, হাঁটাচলা করতে পারছে না। কিসের কারণে? ওর ব্রেনের একটা টিউমারের কারণে। যেই টিউমারটা এমন একটা সেন্সিটিভ জায়গায় যেটা করা যাচ্ছে না অপারেশন, যেটা করা যাচ্ছে না কোনোভাবেই সার্জারি, যেটা রেডিয়েশনের ঝুঁকিও আছে, রেডিয়েশন দিতে গেলেও যে কোনো প্রবলেম হতে পারে, এই ধরনের একটা ঝুঁকি আছে। দ্যাট টাইম আমি ওদেরকে রিকোয়েস্ট করলাম দেখেন ও তো আপনারা জানেন যে কোনো মুহূর্তে ঝুঁকি হতে পারে, কিন্তু আমরা এই ছেলেটাকে বাঁচাবার জন্য কোনোভাবে কোনো একটা রিস্ক নিতে পারি নাকি দেখি, এটাকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিই যে এটাও তো হতে পারে। আমি রোগীর বাবাকে সরাসরি বলেছি, রোগীর চাচাকে সরাসরি বলেছি যে এটাও তো হতে পারে, হঠাৎ মিরাকেলও তো হতে পারে। আপনারা ওই মিরাকেল হতে পারে ওটা চিন্তা করেই আপনারা চিকিৎসাটা শুরু করেন। আমার কথাবার্তা প্লাস আমার সাথে রিপিটেড কথা বলবার পরে ওর ফ্যামিলি কনভিন্সড হলো এবং আমি বললাম চিকিৎসা আর অন্য কোথাও না, শুধু একটা জায়গায় করতে হবে, আপনাকে এবার কেয়ারে নিয়ে আসতে হবে। ইউ উইল হ্যাভ টু গো দেয়ার অ্যান্ড ইউ মাস্ট গো দেয়ার, কারণ আমার সব ফ্যাসিলিটিস ওখানে আছে। সো রোগীরা কনভিন্সড হলো, আমি এবার কেয়ারে নিয়ে আসলাম এবং এবার কেয়ারে আনবার আগে এবার কেয়ারের যে কোন কোন সাপোর্টগুলো এই রোগীর দরকার ওই সবগুলো টিমের সাথে আগে থেকে আমাদের এখানে কথা বলে রেখেছি আমরা। পেশেন্টকে সরাসরি ঢুকানো হলো কোথায়? এনে আইসিইউতে ঢুকবার পরে আইসিইউর আমাদের যে কনসালটেন্টরা আছে, আমাদের যে স্পেশালিস্টরা আছে, আইসিইউ যে স্টাফরা আছে, নার্সেসরা আছে, এরা এত কোঅপারেটিভ একটা নেচার আমাকে শো করলো, একটা অ্যাপ্রোচ আমাকে শো করলো। আমি আসলে বুঝতে পারলাম যে আমি একটা কনফিডেন্স পেলাম যে না, আমরা এই পেশেন্টকে ট্রিটমেন্ট করব। আমরা একই সাথে আমাদের আইসিইউ কনসালটেন্টরা মিলে, আমাদের আদার্স যা স্পেশালিটিস আছে এই রোগীর জন্য প্রয়োজন, আমাদের রেডিয়েশন টিম, আমাদের ফিজিক্স টিম, আমাদের রেডিয়েশন স্টাফ টিম, আমরা সবাই একসাথে বসলাম যে দেখেন আমি কিন্তু এই কেসটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি, আমি এই বাচ্চাটার কোনো একটা কিছু করতে চাই, আপনারা কি আমার সাথে রাজি আছেন নাকি? এক কথাই সবাই রাজি হয়ে গেল যে আপনি যা বলবেন ডক্টর, আমরা ওটার জন্য রাজি আছি। সাথে সাথে আমরা এখানে ডিসিশন নিলাম যে এই রোগীকে আমরা একটা আর্টিফিশিয়াল ভেন্টিলেশনে তো পেশেন্ট আছেই, পেশেন্ট ভেন্টিলেটরি সাপোর্টে, পেশেন্ট শ্বাস নিতে পারে না, নড়াচড়া করতে পারে না। আমরা আইসিইউ টিমের সাথে এখানে কথা বলে বললাম যে আমাকে একটা পোর্টেবল কোনো কিছুর একটা ব্যবস্থা করেন, অথবা এই যে এখানে টাইম, আমি বললাম যে এখান থেকে রেডিয়েশনে যেতে আমাদের কতক্ষণ সময় লাগবে, রেডিয়েশনে যেতে আমাদের 10 মিনিটের কাছাকাছি সময় লাগবে। আমি ওনাদের সাথে কথা বললাম যে এখানে এই 10 মিনিটে আপনি কিভাবে রোগীকে কি করে রাখতে পারেন, সাপোর্ট দিয়ে রাখতে পারেন। বলছে আমরা এই সাপোর্ট দিয়ে রাখতে পারি। দে অ্যারেঞ্জ দ্যাট ওয়ান ইমিডিয়েটলি। আমাদের ফিজিক্স টিমের আমাদের সিমুলেশনে অনেক দিন আগে থেকে স্লট বুক থাকে। ফিজিক্স টিমকে বললাম আমাদের কালকেই সিমুলেশন প্রয়োজন, ওরা বলবে কালকেই হবে সিমুলেশন। যেই দিন ভর্তি হলো তার ঠিক পরের দিনই ওর সিমুলেশন আমরা করলাম রেডিওথেরাপির জন্য। ওই সিমুলেশন সাথে সাথে করা হয়েছে। সিমুলেশনের সময় আমাদের রেডিয়েশন ফিজিক্স টিম, রেডিয়েশন আরটিটি টিম, আমাদের আইসিইউর যে নার্সেস টিম, আইসিইউর যে পুরো স্টাফ, আইসিইউ যে কনসালটেন্ট, ইউ কান্ট ইমাজিন যে আমার আইসিইউ কনসালটেন্ট আমার ওখানে অ্যাডমিট ছিল, ওখানে প্রেজেন্ট ছিল। কোথায়? যখন সিমুলেশন করছি আমি নিজে প্রেজেন্ট ছিলাম, আমাদের স্পেশালিস্টরা প্রেজেন্ট ছিল, স্টাফরা সবাই প্রেজেন্ট ছিল। করে আমরা দ্রুত গতিতে আমরা সিমুলেশনটা কমপ্লিট করলাম। কমপ্লিট করবার পরে উইদিন একদিনের মাথায়, যেই সিমুলেশন করবার পরে প্ল্যানিং করতে 4-5 দিন সময় লাগে, উইদিন একদিনের মাথায় আমরা ওই প্ল্যানিং কমপ্লিট করলাম এবং তারপরের দিন আমরা রেডিয়েশন ট্রিটমেন্ট স্টার্ট করলাম। রেডিয়েশন ট্রিটমেন্ট স্টার্ট করবার পরে আমাদের আসলে আমি নিজে ব্যক্তিগতভাবে আমি আসলে খুব কনফিউজ ছিলাম যে কোনো কিছু তো হতে পারে। কারণ ব্রেইনে রেডিওথেরাপির কারণে অনেক সময় কি হয়, ব্রেইনে কিছুটা ফোলাভাব আসতে পারে, যে কোনো খারাপ কিছু হতে পারে। আমি পেশেন্ট পার্টিকে, রোগীর বাবাকে, রোগীর মাকে আমি বারবার বলছি দেখেন আমরা শুরু করছি, উপর আল্লাহকে ডাকেন, যদি কোনো কিছু মিরাকেল হয় হবে, আপনারা উপর আল্লাহকে দেখেন যেন খারাপ কোনো কিছু না হয়। এর মধ্যে আমরা যেটা করেছি, এই পুরো ট্রিটমেন্টের জন্য একটা রোগীর কোন কোন দিক দিয়ে, খারাপ দিক দিয়ে যেতে পারে তার পুরো জিনিসটা আমরা একটা প্ল্যান করে নিয়েছিলাম এবং ওটার জন্য সাপোর্ট আগে থেকে আমরা ডেলিভার করে দিয়েছিলাম। এরপরে আমাদের শুরু হলো পেশেন্টের রেডিয়েশন। আমরা রেডিয়েশন শুরু করছি একদিন, কোনো টক্সিসিটিস নাই, সাইড এফেক্ট নাই, রোগী বেটার ফিল করছে। 2 দিন আরো একটু সাহস পেলাম। এভাবে আস্তে আস্তে বাড়াতে আমরা এর মধ্যে মাঝখানে একটু কিছুটা হতাশাগ্রস্ত হচ্ছিলাম, কারণ 4-5 দিন পরেও আমরা আসলে
সেরকম কোনো আহামরি পাচ্ছিলাম না। তারপরেও আমি আসলে মনকে দিয়ে বলছিলাম যে না, দেখা যাক কি করা যায়। আমি পেশেন্ট পার্টিকে বলছিলাম দেখা যাক কি করা যায়। ঠিক 10 দিনের মাথায় যখন 10টা রেডিয়েশন আমরা কমপ্লিট করলাম, দ্যাট মিরাকেল হ্যাপেন্ড। আমার আইসিইউ টিম আমাকে এখানে বললো তোমার রোগীর কিন্তু চেঞ্জ আসতেছে, ও কিন্তু নিজস্ব নিতে পারছে, ও আস্তে আস্তে শ্বাস নিতে পারছে। ওই দিনের মতো এত এত বড় একটা আনন্দ আসলে আমার জীবনে আমি কতটুকু পেয়েছি আমি জানি না। আমি সেই আনন্দে আমি রোগীর সামনেও কেঁদে দিয়েছি, রোগীও কেঁদেছে, আমিও কেঁদেছি। ইনফ্যাক্ট আমার এখানে আইসিইউ যারা স্টাফ যারা ছিলেন, আমার আইসিইউ যারা কনসালটেন্ট যারা ছিলেন, স্পেশালিস্ট যারা ছিলেন, আমার নার্সেস যারা ছিলেন, সবাই আমার সামনে কাঁদছিল। কারণ আমি বলছিলাম যে এখানে এটা আমি করিনি এবং এখানে আপনার রোগী শ্বাস নিতে পারছে। তখন থেকে আমার মনোবলটা আরো বাড়লো। আমাদের যে রেডিয়েশন প্ল্যানিং যেটা আছে, ওই প্ল্যানিংটা আরো বেশি আমরা অ্যাডাপটিভ করলাম। আস্তে আস্তে অ্যাডাপটিভ মানে কি, যে প্রথম যে প্ল্যানটা করছি ওটাকে আরো ইম্প্রোভাইজ করা, এরপরে আরো ইম্প্রোভাইজ করা। এভাবে আমরা অ্যাডাপটিভ ওয়েতে আস্তে আস্তে প্ল্যানিং করতে করতে আমাদের রোগীর রেডিয়েশনটা চলছিল। সাথে আমার ফুল আইসিইউ টিম যে জিনিসটা করছিল, রোগীকে কিভাবে আমাদের আস্তে আস্তে রিকভার করা যায়। ভেন্টিলেশন যেই সাপোর্ট যেটা ছিল ওটা আস্তে আস্তে রোগীর কি করা হয়েছে, কমানো হয়েছে। ভেন্টিলেশনটা আস্তে করে বন্ধ করা হয়েছে, আদার সাপোর্ট গুলো বাড়ানো হয়েছে। রোগী খাবারের যে ব্যাপার যেটা ছিল ওটাকে চেঞ্জ করা হয়েছে। রোগীর আস্তে আস্তে মোবিলাইজেশন, পা হাত পা যেগুলো নড়তো না চড়তো না, ওগুলোর জন্য আমাদের ফিজিওথেরাপি টিম ডেইলি 2 বেলা 3 বেলা এসে আপনার এখানে ফিজিওথেরাপি করতো। আমার যে যারা আছে আইসিইউ যে স্টাফ যারা আছে, ওরা ওকে হাঁটানো, ওয়াকিং, যেভাবে সাপোর্ট দেওয়া, মোবিলাইজ করা, ওদের সাধ্য মতো চেষ্টা করেছে এবং দেখা গেছে ইমপ্রুভমেন্ট হচ্ছে, ডেইলি ইমপ্রুভমেন্ট হচ্ছে। এর মধ্যে আমরা দেখলাম ওর ডান দিকের যে উইকনেস যেটা ছিল ওটা অ্যাবসলিউটলি কি হয়ে গেছে, ইমপ্রুভ করে গেছে। ও হাতে লেখা শুরু করেছে, ও খুব বই পড়তে পছন্দ করতো, বই পড়ছে আর লিখছে, ডেইলি পাতা লিখছে। তো এটা আমাদের এনকারেজটাকে আরো বাড়িয়ে দিয়েছে। এর মধ্যে একদিন হঠাৎ করে মন খারাপ, ইমোশনটা এতটুকু জায়গায় কাজ করে যে এর মধ্যে একদিন হঠাৎ করে মন খারাপ কেন, কারণ ফুটবল চলছে কিন্তু ও পর্তুগালকে সাপোর্ট করে। অ্যাট দ্যাট টাইম আমরা ডিসিশন নিলাম যে আজকে ওকে পর্তুগালের জার্সি পরিয়ে ছাড়বো। তাহলে ওকে পর্তুগালের জার্সি আমরা পরের দিনই পরিয়ে, পর্তুগালের জার্সি পরিয়ে ওকে আমরা কিসে রেখেছিলাম, আইসিইউতে রেখেছিলাম। ওকে, একই সাথে দেখেন এত সিনক্রোনাইজড ওয়েতে হয়েছে যে ও যে আপনার আইসিইউ থেকে লিফটে যাবে, আমার ওই লিফটম্যান পর্যন্ত কিন্তু লিফটটাকে কি করে রেখেছে, ওর জন্য অকুপাই করে রেখেছে। লিফট থেকে নিচের দিকে গেছে রেডিওথেরাপি ডিপার্টমেন্টে, রেডিওথেরাপি টিম ওখানে রেডি ছিল, ওর সাথে সাথে রেডিয়েশনে ঢুকে গেছে, কোনো নাই, কোনো সিস্টেম লস নাই। আবার ওখান থেকে আপনার কোথায় চলে আসলো, আবার ওখান থেকে আইসিইউতে চলে আসলো। এভাবে আমরা গ্র্যাজুয়ালি আস্তে আস্তে করবার পরে দেখা গেল 20টা গেল, পেশেন্টের আরো সিগনিফিকেন্ট চেঞ্জেস হলো, আরো ইম্প্রোভাইজ করলাম প্ল্যানটা করে লাস্টে আমরা আস্তে করবার পরে লাস্টে আমরা 30টা পর্যন্ত করলাম। এর মধ্যে রোগীর যেটা ইমপ্রুভ করলো, রোগীর শ্বাস একদম নিজে আস্তে করে নেওয়া শুরু করে দিল। তারপর রোগী যে খেতে পারতো না, আমরা চেষ্টা করছিলাম কিভাবে খাওয়ানো যায়, আমরা ফিডিংটাকে এনশিওর করলাম। রোগী যে হাত পা নাড়াতে পারতো না, পায়ের যে ব্যাপার যেটা আছে ওটা বেশ খানিকটা ইমপ্রুভ করতে লাগলো। ওয়াকিংটাকে আমরা এখানে চালানো শুরু করলাম, আস্তে ওর মোবিলাইজেশনটা অনেক ইমপ্রুভমেন্ট হচ্ছিল এবং ধাপে গিয়ে আমরা ফাইনালি আমরা রেডিয়েশনটা শেষ করলাম। এই রেডিয়েশন শেষ করবার সময় যতজন ইনভলভ ছিল আসলে তাদের যে কি ট্রিমেন্ডাস জব, এটা আসলে ভাষায় বলে প্রকাশ করা যাবে না, এটাই হচ্ছে কথা। প্রতিটা সেক্টরে আমি বললাম না যে সেই লিফটম্যান পর্যন্ত ওর জন্য দাঁড়িয়েছিল। ওকে, আমি এখানে জার্সির জন্য বলেছিলাম জার্সি পরাতেই হবে, বুঝতে পেরেছেন। এখানে আমাদের যে আইসিইউ যে যারা আছেন, স্পেশালি মোজেস এন্ড আদার্স যারা আছে, এক্সেলেন্ট সাপোর্ট। আমার যে ফিজিক্স টিম, আমার ফিজিক্স টিমের যে চিফ ফিজিসিস্ট, আমি আক্তার ভাইকে বললাম আক্তার ভাই ইউ উইল হ্যাভ টু বি প্রেজেন্ট। আক্তার ভাই ওয়াজ প্রেজেন্ট সিমুলেশনের সময়। আক্তার ভাই আমার কালকে থেকে রেডিয়েশন শুরু করতে হবে, হি স্টার্টেড দ্য রেডিয়েশন অন দ্য ভেরি নেক্সট ডে। সো এই টিম এফোর্টের কারণে আলটিমেট গিয়ে আমরা পেশেন্টকে 30টা কমপ্লিট করলাম এবং এই মুহূর্তে যদি আপনি দেখেন পেশেন্ট কিন্তু মোটামুটি আগে থেকে অলমোস্ট 70% ইমপ্রুভড, অলমোস্ট। ও খাওয়া দাওয়া করতে পারে, ও কথা বলতে পারছে, এখন ও শ্বাস নিতে পারছে, শ্বাস নিতে কোনো কষ্ট হচ্ছে না। বাম সাইড যেটা অতিরিক্ত দুর্বল ছিল, একদমই প্লেজিক ছিল, নাড়াতেই পারতো না, ওটা সিগনিফিক্যান্ট ইমপ্রুভ করেছে। ডান সাইড তো ওর ইমপ্রুভ করেছেই। সো এই ওভারঅল যে টিম অ্যাপ্রোচ, এটার জন্য আজকে আমরা গণির মুখে কিছুটা হাসি ফুটাতে পেরেছি, আমরা গণিকে আসলে আমাদের মাঝে পেয়েছি। হ্যাঁ, তো এটার জন্য আসলে আমাদের পুরো এভার কেয়ার টিমকে, আমার ওভারঅল টিমকে আমি একটা বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ দেবো। আসলে এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না, আমি আপনাদেরকে বারবারই বলছি। এবং আরো কিছু ব্যাপার হচ্ছে দেখেন, আমি কনসালটেন্ট, আমি নেই, আমার অ্যাবসেন্সে যেমন নয়ন ওদেরকে যে সাপোর্ট দিয়েছে, প্রতিটা মুহূর্তে আমাদেরকে জানিয়েছে। আমি একটু দেশে বাইরে ছিলাম একটা কনফারেন্সে, তো তখন নয়ন আমাকে প্রতিনিয়ত 2 বেলা করে যে দাদা ওর এই অবস্থা, দাদা ওর এই অবস্থা। একই সাথে পেশেন্ট
অ্যাটেন্ডেন্টরাও, এবং পেশেন্ট অ্যাটেন্ডেন্টদের কথা আসলে না বললে না, এরা এত কোঅপারেটিভ, মানে এটাই যে স্যার আপনি যেটা বলবেন দ্যাটস ফাইনাল, স্যার আপনি যেটা ইচ্ছা ওটাই করবেন, ঠিক আছে। সো এই ধরনের একটা অ্যাটিটিউড থেকে লাস্টে আমরা টিম এফোর্টের মাধ্যমে আজকে আমরা গণিকে আপনাদের সামনে পেয়েছি। গণিকে আমরা এখানে আনিনি কারণ এখানে যেহেতু চান্সেস অফ ইনফেকশন ইজ ভেরি মাচ হায়ার, সো দ্যাটস ওয়াই উই হ্যাভেন ব্রট হিম। আমরা ওর ভিডিওটা আমরা দেখব, আর একই সাথে আরো যাদেরকে কৃতজ্ঞতা দিতে হয়, আমাদের অনকোলজি টিমের মধ্যে যারা আছেন, আমাদের সিনিয়র স্যাররা আছেন, ওনারা সবসময় এনকারেজ করেছেন। আমাদের সিইও স্যার আছেন, আমাদের মেডিকেল সার্ভিসের ডিরেক্টর স্যার আছেন, ওনারা সব সময়, আপনি মানে সিইও স্যার আমাকে কিছুদিন পর পর ওনার খবর নিত, আমাদের ডিরেক্টর স্যার, আমাদের শাহরিয়ার স্যার আমাকে কিছুদিন পর পর খবর নিত এবং পেশেন্টের এখানে কাছে গিয়ে করতো, সরাসরি করতো। সো দ্য হোল টিম ইফেক্ট। And what they felt during the course of the treatment and what they feel today when the patient is in a much better position. So on this note, once again, congratulations to the team here. Thank you for trusting us, the family of the patient. And I will request our media partners and the press to actually take notes, ask questions, understand what we've done here over the last 15-20 days in treating this patient, and also spread the word across Bangladesh, in your channels, across the city, that today Evocare Hospital in Chattogram is capable of doing much bigger things for the community and for the nation at large. So thank you very much. এটি আসলে খুব আনন্দের দিন চট্টগ্রামবাসীর জন্য তথা সমগ্র বাংলাদেশের জন্য। আজকে যে রোগীটির কথা বলবো, যে মানুষটির কথা বলবো, যে ইয়ং হার্ট, যে তরুণ যুবকের কথা বলবো, আপনারা শুনেছেন আমাদের সিও স্যার বলেছেন তিনি বিদেশের হাসপাতাল থেকে প্রত্যাখ্যাত হয়ে এসেছেন। অর্থাৎ বিষয়টি এমন ছিল, এতই জটিল ছিল যে ভেন্টিলেটরে, আপনারা সবাই জানেন, ভেন্টিলেটরে থাকা একটি রোগী যার ব্রেন স্টেম গ্লায়োমা, অর্থাৎ তার মেরুদণ্ডের একেবারে বিশেষ জায়গায় যে টিউমার, এবং যেটি তাকে খুবই অসুস্থ করে ফেলেছিল, সেটির একটি সাকসেস স্টোরি আপনাদের কাছে শোনানোর জন্য। উদ্দেশ্য একটাই, প্রথম কথা হচ্ছে আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমাদের হাসপাতালে এসে আমাদের চিকিৎসক ডক্টর ভাস্কর এবং তার টিম, এবং আমাদের যারা আমাদের আইসিইউতে যারা আছেন ডক্টর শেখ সহ তার টিম, এবং সর্বোপরি এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রাম এটিতে সাহায্য করেছেন। তাকে তিনি এখন আপনারা জানবেন এরপরে একদম প্রত্যক্ষভাবে যে তিনি কতটা আছেন, আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থতার দিকে এগিয়ে যাচ্ছেন। এই সাকসেস স্টোরিটুকু আপনাদের কাছে বোঝানোর জন্যই আজকে আমরা এখানে এসেছি। খুব সংক্ষেপে বলি, এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম, এখানে চট্টগ্রামে অনকোলজি অর্থাৎ ক্যান্সার সংক্রান্ত সকল রকম চিকিৎসা চলছে, ইনক্লুডিং বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, এটাও চলছে, যেটি চট্টগ্রামে কোথাও নেই। এবং আমাদের লিনিয়ার অ্যাক্সিলারেটর, যেটি আপনারা জানেন যে রেডিয়েশন থেরাপি, যেটিকে অত্যন্ত নিরাপদভাবে আমরা রেডিয়েশন দিতে পারি। আপনারা রোগীর কথা শুনছেন, অলরেডি সেগুলো আপনারা দেখাতে পারেন, তিনি কথা বলছেন, তাকে আমরা নিয়ে যেতে দেখেছি। সেই রেডিয়েশন থেরাপি, কেমোথেরাপি এবং হেমাটোলজিক্যাল টিউমার্স ট্রিটমেন্ট, যেটি আমি বললাম, সেটির সম্পূর্ণ বিশ্বায়িত চিকিৎসা এখানে আছে। আমি কথা লম্বা করব না, শুধু এতটুকু বলতে চাই, বিদেশে যাওয়ার দরকার নেই। আমার দেশ, আমার স্বাধীন বাংলাদেশ, এটাই যথেষ্ট। আরও যদি নির্দিষ্টভাবে বলতে চাই, চট্টগ্রাম থেকে বাইরে যাওয়ার দরকার নেই ক্যান্সার রোগীর জন্য। এ কথা বলেই শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন। আমি এই পর্যায়ে একটা রোগী লাইফ সাপোর্ট ছিল, কিন্তু রেডিয়েশন পাওয়ার পরে সে পুরোপুরি সুস্থ, একদম পুরা আপডেট ট্রিটমেন্ট শুরু হয়েছে ক্যান্সারের, এবং সেটা আমাদের চট্টগ্রামে একটি মাত্র হসপিটালে সেটি আছে, সেটা হচ্ছে আমাদের এভারকেয়ার হসপিটাল। এটা চট্টগ্রামবাসীর জন্য বিশাল একটি সুখবর। এই যে এভারকেয়ার হসপিটালে ক্যান্সারের এত ভালো ফ্যাসিলিটি, আমাদের বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই ভাস্কর দা এই রোগীটা দেখার পরে এটা একটা মানে বিশাল সাহসের কাজ। যখন রোগীটা লাইফ সাপোর্টে থাকে, আসলে এই রোগী হাত দেওয়ার জন্য কেউ সাহস পায় না। যেখানে সিঙ্গাপুরের মতো হসপিটাল ওরা রিফিউজ করে দিছে। দাদা যখন আসা আমাদেরকে বললো যে নয়ন, আমরা এইভাবে একটা স্টেপ নিতে যাচ্ছি, তুই কি বলিস?
আমরা বললাম যে আমরা আমাদের এভারকেয়ার হসপিটাল থেকে আপনাকে সর্বোচ্চ সব দিক থেকে সহযোগিতা করবো। এই যে একটা লিফটম্যান সে একটা রোগী নামবে ওই সময় ওই জায়গাটুকু যে কতটুকু ইম্পর্টেন্ট সে বুঝতে পারছে এবং সব দিক থেকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করছি। সবাই গল্পটা বলে ফেলছে। গল্পের শুরুটা ডক্টর ভাস্কর দেখছে বাইরে। যখন আমি শুনি 6 তারিখ মেবি না 6 তারিখে আমাদের এখানে অ্যাডমিশন হয়েছে, তো যখন আমি শুনি এরকম একটা কমপ্লিকেটেড পেশেন্ট, ভেন্টিলেটর সাপোর্টেড, নট লাইফ সাপোর্ট বলাটা আসলে ঠিক না, ভেন্টিলেটর সাপোর্ট, অথচ সে নিজে শ্বাস নিতে পারছে না। তার টিউমার যেটা ব্রেন স্টেম টিউমারটা আসলে কি, এটাই আসলে ব্যাখ্যাটা দেওয়া উচিত। এটা এমন একটা জায়গায় টিউমারটা হয়েছে যেখানে মানুষের কার্ডিয়াক, রেসপিরেটরি এবং কনসাসনেস, অর্থাৎ জ্ঞান, হার্ট এবং শ্বাসযন্ত্র নিয়ন্ত্রণ করে, যার জন্য অনেকটা বলা হয় ব্রেনের পিছনে থাকে, এমন একটা সেন্সিটিভ জায়গায় টিউমারটা হয়েছে, যেটা ডায়াগনোসিস হয়েছে আগে এবং পরবর্তীতে ওরা বেটার চিকিৎসার জন্য, আমি একটু রেট্রোগেট স্টাডিটা বলছি, তারা সিঙ্গাপুরে যায়। সিঙ্গাপুরে হয়তো সেখানে তারা কোনো ফার্দার ট্রিটমেন্ট করবে না, তারা একটা ট্রাকিস্টমি করে দেয়, গলায় একটা ফুটা করে দেয়, যাতে এটা প্রলং টাইম যাতে লাইফ সাপোর্ট থাকতে পারে। পেশেন্ট যখন ইমার্জেন্সিতে আসে আমি তাকে দেখে একটা আশা জাগে যে আমরা আসলে বেসিক্যালি খুব ক্রিটিক্যালি পেশেন্টগুলো দেখি, বেশিরভাগ আনকনশাস থাকে, মানে অজ্ঞান থাকে, শ্বাসকষ্ট থাকে, বেশিরভাগ ক্ষেত্রে এরকম, এসব ক্ষেত্রে ওকে দেখলাম ও সচেতন অবস্থায় আছে, আমার সাথে কমিউনিকেবল, মানে সে বুঝতেছে আমি কি বলতে চাচ্ছি, বাট তার নিজস্ব কোনো নিজে যে শ্বাস নিবে সেই এফোর্টটা নাই, বিকজ অফ দ্য কালপ্রিট টিউমার। তো প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাবো মহান আল্লাহ তাআলার কাছে, যে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছে এই চিকিৎসা দেওয়ার জন্য, এবং তার চেয়ে বড় এরপরেই আসতেছে ডক্টর ভাস্করকে, যে উনি আমাদের উপর, আমার টিমের উপর একটা বিশ্বাস রাখছে, যে এমআইসিউ টিম যে এটা বেস্ট টিম, যে এখানে আমরা আইসিউতে সাধারণত হচ্ছে যে এইসব পেশেন্টকে সহজে রাখা হয় না। ক্রিটিক্যাল পেশেন্ট যেমন ধরেন ইনফেকশনের পেশেন্ট এবং ট্রমার পেশেন্ট, এরকম এই একটা পেশেন্ট যেটা আসছে সেই পেশেন্টটা হচ্ছে রেডিওথেরাপির জন্য আসছে। তো প্রথমে শুনে আমি তাকে, আমার যে চ্যালেঞ্জটা ছিল যে পেশেন্ট যখন ভর্তি হলো তার কোনো রেসপিরেটরি এফোর্ট নাই, আমাদের দুইটা চ্যালেঞ্জ ছিল। একটা হচ্ছে তাকে ইনফেকশন থেকে কিভাবে বাঁচাবো। আপনারা হয়তো শুনছেন এখন আইসিইউ তো প্রচুর ইনফেকশন, অনেক ইনফেকশন হয়, ক্রস ইনফেকশন হয়। দ্বিতীয়ত হচ্ছে অনেকে মোবাইলাইজেশন করা, অর্থাৎ তাকে চলাফেরা, হাঁটাচলা করানো। এখন একটা ভেন্টিলেটর পেশেন্টকে হাঁটাচলা কিভাবে করাতে আপনারা ভিডিওতে দেখবেন। আমরা ভেন্টিলেটর থাকা অবস্থাও করছি, ভেন্টিলেটর না থাকা অবস্থা আমরা ওকে মুভমেন্ট করেছি, যেটা আমাদের একটা বড় একটা চ্যালেঞ্জ ছিল। আল্লাহর একটা অশেষ রহমত, আল্লাহর কাছে একটা শুকরিয়া যে আমাদের টিম, প্রফেসর রায়হান উদ্দিন স্যার,